মায়োপ্যাথি শব্দ শুনেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। অনেক মায়োপ্যাথি আছে যে একদম নড়তেই পারে না। আবার অনেক মায়োপ্যাথি আছে একেবারে সারাটা জীবন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। মায়োপ্যাথি হলে আপনি নিকটস্থ ডাক্তারের কাছে যান, নির্দিষ্ট চিকিৎসা প্রদান করতে পারি, চিকিৎসার যোগ্য হয় এবং অ্যাকোয়ার্ড মায়োপ্যাথি হয়, তাহলে সে পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। মায়োপ্যাথি এমন একটা রোগ যেটা মাসুলের মায়ো মানে মাসল, প্যাথো মানে প্যাথোলজি। তো মাসুলের প্যাথোলজিকে আমরা মায়োপ্যাথি বলি। মাসুলের কোন ধরনের প্যাথোলজি আছে সেটা বলার জন্যে আসলে অনেক ধরনের ইনভেস্টিগেশন করতে হয়, কিন্তু মাসুলের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের রোগকে বোঝানোর জন্য মায়োপ্যাথি শব্দটা ইউজ করা হয়। যেমন আমরা নার্ভাস সিস্টেমের রোগকে বোঝানোর জন্য আমরা বলি নিউরোপ্যাথি, নার্ভাস সিস্টেমের প্যাথোলজি। সেটা কী প্যাথোলজি সেটা আমরা পরে বলবো, কিন্তু মায়োপ্যাথি শব্দটা এসছে মাসুলের প্যাথোলজি। সেটা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। সেটা আমরা যদি মায়োপ্যাথিকে সংক্ষেপে শ্রেণীবিন্যাস করি, শ্রেণীবিন্যাসে দেখা যায় যে ইনহেরিটেড মায়োপ্যাথি, যে মায়োপ্যাথিটা আসলে বংশানুক্রমে বাবা থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে এইভাবে বয়ে এনেছে, সেটাকে আমরা বলি ইনহেরিটেড মায়োপ্যাথি। আর কিছু কিছু মায়োপ্যাথি আছে যে অ্যাকোয়ার্ড মায়োপ্যাথি, অর্থাৎ পরিবেশের প্রভাবে সে ভালো ছিল, কিন্তু পরিবেশের প্রভাবে পরবর্তীকালে তার মাসুলের প্রবলেম দেখা দিয়েছে, সেটাকে বলি আমরা অ্যাকোয়ার্ড বা পরবর্তীকালের মায়োপ্যাথি। তো আমরা ইনহেরিটেড মায়োপ্যাথিগুলোকে আমরা খারাপভাবে শ্রেণীবিন্যাসের মধ্যে ফেলা হচ্ছে। ইনহেরিটেড মানে পারিবারিকভাবে বা জেনেটিক্যালি ট্রান্সমিটেড বা বংশানুক্রমে যে মায়োপ্যাথিটা প্রবাহিত হয় জেনারেশন আফটার জেনারেশন, সেটার ট্রিটমেন্টের তার প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল ফিচার যেটাকে আমরা বলি, তার রোগ নির্ণয়ের ধরন, তার প্রগনোসিস, তার চিকিৎসার পদ্ধতি এবং আলটিমেটলি আউটকাম আসলেই আমাদের কাছে গ্রহণযোগ্য না বা রোগীর কাছে গ্রহণযোগ্য না, বা রোগীরা আসলে মায়োপ্যাথিকে একটা ভয়, একটা ভীতির কাতারে দাঁড় করিয়ে ফেলে। কিন্তু একইভাবে আমরা যেটাকে বলছি যে অ্যাকোয়ার্ড বা পরবর্তীকালে যে মায়োপ্যাথিটা, সে জীবনের হয়তো 30 বছর স্বাভাবিক জীবনযাপন করেছে, কিন্তু 30 বছর পরে তার একটা মায়োপ্যাথি ডেভেলপ করেছে। সুতরাং এই মায়োপ্যাথিটা কিন্তু আমরা বলি অ্যাকোয়ার্ড মায়োপ্যাথি, পরবর্তীকালে যে কোনো একটা রোগের প্রেক্ষিতে সেটা হয়েছে, যেমন ডায়াবেটিসের জন্য মায়োপ্যাথি হয়, বা থাইরয়েড ডিসঅর্ডারের জন্য মায়োপ্যাথি হয়, অথবা একটা ভাইরাল ইনফেকশনের জন্য মায়োপ্যাথি হয়, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মায়োপ্যাথি হয়। এই ধরনের মায়োপ্যাথি কিন্তু চিকিৎসাযোগ্য এবং সঠিকভাবে যদি আমরা চিকিৎসা প্রদান করতে পারি, তাহলে এই মায়োপ্যাথিটা একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আমরা যদি শুরু থেকে মায়োপ্যাথি সম্পর্কে বলি, তাহলে ইনহেরিটেড মায়োপ্যাথির বিভিন্ন রকমের ধরন আছে। যেমন আমরা যদি বলি যে ডিস্ট্রফিক মায়োপ্যাথি, অর্থাৎ কি যে মাসলগুলো শুকিয়ে যাচ্ছে, মাসলগুলো এর কোনো কারণ, অ্যাকচুয়াল কারণ খুবই অজানা, তবে জেনেটিক্যালি ট্রান্সমিটেড ডিজিজ বা জিনের সাথে সম্পর্কযুক্ত, বাবার থেকে ছেলে বা ছেলের থেকে তার ছেলে তার পরবর্তী জেনারেশনে বয়ে বেড়ায়, সেটাকেই আমরা বলি জেনেটিক বা ইনহেরিটেড মায়োপ্যাথি। এটার যেমন বিভিন্ন ধরন আছে। আমরা বলি ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি। এটা হলো সবচেয়ে কমন এবং সবচেয়ে খারাপ আউটকাম। এর যদি সঠিক ভাবেও আমরা পরিচর্যা করি, তাহলেও দেখা যায় যে সার্ভাইভাল রেট 5 to 10 years। একইভাবে মায়োটনিক ডিস্ট্রফি আছে, অথবা বেকার্স মাসকুলার ডিস্ট্রফি আছে। তারপরে কিছু কিছু আছে স্ক্যাপুলো হিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, শোল্ডার গার্ডেল টাইপ অফ মাসকুলার ডিস্ট্রফি। এই মাসুল ডিস্ট্রফি বা মায়োপ্যাথিগুলো আসলে জেনেটিক্যালি সম্পর্কযুক্ত, সেজন্যে এইগুলোর আসল মেডিকেল চিকিৎসা বলতে তেমন কিছু নাই। কিছু কিছু সাপোর্টিভ চিকিৎসা আমরা দিয়ে এগুলোকে চিকিৎসা করার চেষ্টা করি। এখন আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তাহলে এগুলোকে রোগ নির্ণয়ের পদ্ধতি কী বা ধরন কী, বা আমরা কীভাবে বুঝবো? আমরা যদি দেখি যে বংশানুক্রমেভাবে প্রবাহিত হচ্ছে, আমরা ইতিহাস নেওয়ার সময় এটা জানতে পারি। আমরা যদি তাকে পরীক্ষা করি, তাহলে আমরা দেখব যে জায়গাগুলোর কথা বলছিলাম, সেই জায়গাগুলোর মাসল বা মাংসগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ফাংশন করতে পারছে না, যার যা কাজ সেটা করতে পারছে না। আমরা নামগুলো দিয়ে সেটা বুঝতে পারি যে শোল্ডার গার্ডেল মানে শোল্ডার গার্ডেলের যে প্রবলেম, অথবা স্ক্যাপুলো হিউমেরাল ডিস্ট্রফি, অথবা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এগুলো কিন্তু আমরা কোন জায়গায় কোন মাসলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা দেখেই আমরা এই মায়োপ্যাথিগুলো নির্ণয় করতে পারি। আর পরীক্ষার যদি আমরা কথা বলি, তাহলে অনেকগুলো বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন বা প্যারামিটার আমাদের কাছে প্রতীয়মান হয়।
বা আমরা করতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল দেই যে ক্রিয়েটিন কাইনেজ, যেটা আসলে মাসল ড্যামেজের জন্যে রক্তে এর মাত্রা বেড়ে যায়। অ্যালডোলেস অথবা আমরা ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এগুলো অল দিজ আর দ্য প্রোডাক্ট অফ মাসল রিলিজেস, যা মাসল ড্যামেজ হলে এগুলো রক্তে বেড়ে যাবে। এগুলো আমরা দেখে আমরা এগুলোকে নির্ণয় করতে পারি। এগুলো দেখে আমরা করি। আবার সেম টাইম আমরা এনসিএস, নার্ভ কন্ডাকশন স্টাডি, ইএমজি বা ইলেকট্রো মায়োগ্রাফি, আবার আমরা কোনো কোনো ক্ষেত্রে এমআরআই করে আমরা সেটাকে রোগকে নির্ণয় করতে পারি। কিন্তু এগুলো যতই আমরা নির্ণয় করি, এই যে ইনহেরিটেড মায়োপ্যাথি ডায়াগনোসিস করতে হলে ক্রোমোজোমাল অ্যানালাইসিস বা জেনেটিক প্রিডিসপোজিশন যাদের আছে তাদেরকে জেনেটিক অ্যানালাইসিস করতে হয়। আর আরও অধিকতর স্পেসিফিক্যালি ডায়াগনোসিসের জন্য মাসল বায়োপসি, আমরা মাংসটাকে ওইখান থেকে কেটে নিয়ে সংক্ষিপ্ত ছোট একটা টুকরো আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলে পরে আমরা এই মায়োপ্যাথিটা নির্ণয় করতে পারি। তাহলে এতগুলো কারণ আমরা মায়োপ্যাথি পেলাম। আর কিছু কিছু মায়োপ্যাথি আছে যে এনজাইম, আমাদের শরীরের বিক্রিয়া বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঘটানোর জন্য বিভিন্ন রকমের এনজাইমের প্রয়োজন হয়। সেই এনজাইম যদি ঘাটতি ঘটে তাহলেও কিন্তু মায়োপ্যাথি, যেমন আমরা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ বা ফ্যাট স্টোরেজ ডিজিজ যেগুলোকে বলি, যে অত্যাধিক পরিমাণে সেলের ভিতরে গ্লাইকোজেন জমা হয় বা ফ্যাট জমা হয়, তখন কিন্তু মায়োপ্যাথি তৈরি হয়। সেটাও কিন্তু এক ধরনের মায়োপ্যাথি। তাহলে এটা কিন্তু মাসুলের প্যাথোলজি সেকেন্ডারি টু এনজাইম ডেফিসিয়েন্সি। এগুলোও কিন্তু ইনহেরিটেড মায়োপ্যাথি, কারণ জন্মগতভাবে এনজাইম এক ধরনের প্রোটিন, তার ডেফিসিয়েন্সি থাকার জন্য তার মায়োপ্যাথি হয়েছে। এইগুলোকে চিকিৎসা করা কিন্তু খুবই জটিল এবং কষ্টকর। ইনহেরিটেড মায়োপ্যাথি যতগুলো আমরা বলেছি সবগুলোকেই মেডিকেল চিকিৎসার তেমন কোনো সুযোগ নেই। তাহলে আমরা কি ধরনের চিকিৎসা করি? আমরা চিকিৎসা করি এভাবে যে আমরা তাকে ফিজিওথেরাপি দেই, আমরা তাকে ভোকেশনাল থেরাপি দেই, আমরা তাকে সাপোর্টিং থেরাপি দেই। যে শ্বাস প্রশ্বাসের মাসুলগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তাতে সে শ্বাস নিতে পারে না, আমরা তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দিই। কার্ডিয়াক মাসুল উইক হয়ে যাচ্ছে, তাহলে হার্টের বিট নষ্ট হয়ে যাবে, কম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তার জন্য আমরা সেই মাসুলগুলোকে স্ট্রেংথেনিং করি। এইভাবে করা হয়। আর টোটাল মায়োপ্যাথিকে চিকিৎসা করার জন্য বা ডিজিজ প্রসেস যাতে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমরা স্টেরয়েড, লং স্ট্যান্ডিং স্টেরয়েড, প্রেডনিসোলন দিয়ে আমাদের চিকিৎসা করতে হয়। তা আমরা এতদিন পরে মায়োপ্যাথি সম্পর্কে কেন বলছি? এই যেখানে আমরা ইদানিংকালে আপনারা জানেন যে আমরা স্টেম সেল নিয়ে রিসার্চ করছি, বিভিন্ন রকমের গবেষণা হচ্ছে। মায়োপ্যাথি হলো এমন একটা জায়গা যেখানে স্টেম সেল দেওয়ার রাস্তা বা একটা দুয়ার আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। কেন? কারণ আমরা স্টেম সেল সেই সমস্ত জায়গাতে দিয়ে থাকি যেখানে স্বাভাবিকভাবে চিকিৎসা বিজ্ঞানের ফার্মাকোলজিক্যাল প্রোডাক্টগুলো ফেল হচ্ছে। স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান যেখানে ট্রিটমেন্ট করতে পারছে না। মায়োপ্যাথি কিন্তু সেরকমই একটা রোগ। আমরা বলছিলাম ইনহেরিটেড মায়োপ্যাথি হলো এমন একটা রোগ যেখানে মেডিকেল সায়েন্সের তেমন কিছু করার নেই, চিকিৎসকরা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এক্ষেত্রে এগিয়ে আসবে আমাদের স্টেম সেল থেরাপি, আমাদের জেনেটিক থেরাপিও এগিয়ে এসেছে। পাশাপাশি ট্রান্সপ্লান্টেশন অফ স্টেম সেলটা দিলে আমরা যদি এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা নিয়ে আসতে পারি তাহলে এটাও একটা নতুন মায়োপ্যাথির চিকিৎসার দুয়ার উন্মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। এইটা আমরা মূলত দিতে চাই ইনহেরিটেড মায়োপ্যাথির ক্ষেত্রে, যে মায়োপ্যাথিগুলো আমরা বলছিলাম যে কোনো চিকিৎসা নেই। কিন্তু আমরা মায়োপ্যাথিকে আরেকটা ভাগে ভাগ করেছিলাম, সেটা হলো অ্যাকোয়ার্ড মায়োপ্যাথি। অর্থাৎ যে প্রথম জীবনে সে ভালোই ছিল, কিন্তু কোনো একটা সময়ে জীবনের কোনো একটা পর্যায়ে তার মাসুলে ইনফ্ল্যামেশন হলো, মাসুলে ইনফেকশন হলো, মাসুলে ট্রমা হলো, তার মেটাবলিক ডিজঅর্ডার হলো, তার এন্ডোক্রাইন ডিজঅর্ডার হলো। এই ঘটনাগুলি যদি ঘটে তাহলেও কিন্তু তার মায়োপ্যাথি হবে। সেটাকে আমরা অ্যাকোয়ার্ড মায়োপ্যাথি বলছি। যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলি যে ডায়াবেটিসের পরে মায়োপ্যাথি, অথবা থাইরয়েড ডিজঅর্ডারের পরে হাইপোথাইরয়েড হলেও মায়োপ্যাথি হয়, আবার হাইপার থাইরয়েড হলেও মায়োপ্যাথি হয়। তাহলে এগুলোকে আমরা যদি চিকিৎসা বিজ্ঞানের আন্ডারে নিয়ে আসি তাহলে আমরা হাইপোথাইরয়েড কারেকশন করব বা হাইপার থাইরয়েড কারেকশন করব, হরমোন ব্যালেন্স করে কারেকশন করব, তাহলে কিন্তু তার মায়োপ্যাথিগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। একইভাবে যদি আমরা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য মায়োপ্যাথি, যেমন হাইপোক্যালেমিয়া বা হাইপোনেট্রিমিয়া, এ কিন্তু মায়োপ্যাথি তৈরি করে। আমরা যদি দেখি রক্ত পরীক্ষা করে ইলেকট্রোলাইট এস্টিমেট করে যে এই সাবস্ট্যান্স বা এই ইলেকট্রোলাইটটা কমের জন্য মায়োপ্যাথি হয়েছে, তাহলে আমরা এগুলোকে যদি সময় মতো রিপ্লেস করতে পারি তাহলে এই মায়োপ্যাথিগুলো চিকিৎসা করা
সহজ এবং একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারবে। ডায়াবেটিসও একইভাবে আমরা বলে থাকি যে ডায়াবেটিসের চিকিৎসা করে সেটা হয়ে যাবে। আবার কোনো ধরনের যদি মায়োসাইটিস আমরা বলি, মায়োসাইটিস হলো যে কোনো শব্দের পিছনে আইটি দিয়ে দিলে আমরা বলি প্রদাহ, ইনফ্ল্যামেশন। মায়োসাইটিস হলো মাসুলের ইনফ্ল্যামেশন। কোনো একটা অটোইমিউন প্রসেস বা জেনেটিক্যালি প্রিডিসপোজ কোনো কন্ডিশনে যদি মাসুলে ইনফ্ল্যামেশন হয় সেটাকে বলা হয় মায়োসাইটিস। আমরা বলি যে মায়ালজিয়া হলো মাসুলের পেইনকে বলা হয় মায়ালজিয়া। তো তার ইনফ্ল্যামেশনের জন্য তার মায়ালজিয়া হলো, তাহলে রোগীরা খুব ভয় পেয়ে যায় যে আমার মাসুলে কেন এত ব্যথা হচ্ছে বা মাসুলে কেন এত ক্র্যাম্পিং হচ্ছে। এটা হলো মায়োসাইটিস। আমরা মায়োসাইটিসকে আমরা কী কারণে হয়েছে, কী ধরনের অটো ইমিউন রিয়াকশনের জন্য হয়েছে, আমরা সেটা যদি কারেকশন করি ওষুধের মাধ্যমে বা ব্যথা নাশক ওষুধের মাধ্যমে, তাহলে কিন্তু এটা চিকিৎসা করা একেবারেই সম্ভব এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এটার জন্য তার কোনো বিশেষ কোনো জটিলতা তৈরি হবে না। একইভাবে যদি আমরা বলি যে মেটাবলিক, যে মেটাবলিজমের জন্য ডিফেক্টের জন্য মায়োসাইটিস বা ইনফ্ল্যামেশন হয়েছে বা মায়োপ্যাথি হয়েছে, মেটাবলিক কজটা কারেকশন করলে আমরা সেটাকে একেবারে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারি। সব ক্ষেত্রে মায়োপ্যাথি সমানভাবে বিবেচনা করা যাবে না। অনেক মায়োপ্যাথি আছে যে একদম নড়তেই পারে না, আবার অনেক মায়োপ্যাথি আছে একেবারে সারাটা জীবন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেই জন্য এই মায়োপ্যাথি শব্দ শুনেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। মায়োপ্যাথি হলে আপনি নিকটস্থ ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যেয়ে আপনি আপনার বাচ্চা তাকে দেখিয়ে নির্ধারিত হোক, রোগ নির্ণয় করা হোক। রোগ নির্ণয় করে যদি আমরা নির্দিষ্ট চিকিৎসা প্রদান করতে পারি, চিকিৎসা যোগ্য হয় এবং অ্যাকোয়ার্ড মায়োপ্যাথি হয়, পরবর্তীকালে জীবনের একটা পর্যায়ের থেকেই মায়োপ্যাথিটা ডেভেলপ করে, তাহলে সে পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর যদি ইনহেরিটেড হয় বা সে কনজেনিটালি ফ্যামিলিয়াল যদি মায়োপ্যাথি হয়, তাহলে অধিকতর ইনভেস্টিগেশন করতে হবে, অধিকতর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এবং আধুনিককালে স্টেম সেলের চিকিৎসার মাধ্যমে আমরা এটাকে আরও উন্নত চিকিৎসা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি।